আমি একটু তামি আপনার কাছে আসি। আপনার কাছে কতটা মনে হচ্ছে যে এটা বাস্তব পরিবর্তনটা আসলে আনবে এখন পর্যন্ত, যে এই নির্বাচনের পর আপনারা যে ক্যাম্পাসের যে পরিবেশটা আসলে চান, যে অধিকারগুলো, ছাত্র অধিকারগুলো আপনারা চান, সেই পরিবর্তন কতটা আনবে বলে মনে করছেন? না, এই দিক থেকে দেখতে গেলে আসলে বলতে লাগে এই যে এরকম মানে তফসিল, যে সংস্কার বাদ দিয়ে যে তফসিল অনেকটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার যে তফসিল, এটা কিন্তু দিন শেষে এমনও হতে পারে যে আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে এতদিন ধরে লড়াই করেছি এবং যে ধরনের নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থেকেছি, সেগুলো আবার ফেরত আনারও একটা তফসিল কিন্তু এটা হতে পারে। কারণ আপনারা জেনে থাকবেন, এখানে আমি দুইটা তথ্য দিয়ে রাখছি আপনাদেরকে, যে অমর একুশে হলের যিনি প্রাধ্যক্ষ আছেন ডক্টর ইশতিয়াক এম সৈয়দ এবং জসিমউদ্দিন হলের যিনি প্রাধ্যক্ষ আছেন ডক্টর শাহিন খান, ওনারা কিন্তু এই ফ্যাসিবাদী আমলেও একই হলগুলোর প্রাধ্যক্ষ ছিলেন এবং ওনারা নীল দলেরও সক্রিয় সদস্য ছিলেন। এবং একই সাথে আমি কিছুক্ষণ আগে খবর পেলাম যে বিজয় একাত্তর হল শাখার যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সজিবুর রহমান সজীব, তাকে বিভিন্ন অভিযোগ এবং মামলা থাকা সত্ত্বেও ভোটার হিসেবে এনলিস্টেড করা হয়েছে। তো এই ধরনের কাজ যখন করা হয় এবং সকল সংগঠনের ঐক্যমত্য থাকা সত্ত্বেও যে কাঙ্ক্ষিত সংস্কারগুলো সবাই চাচ্ছে, সেগুলো বাদ দিয়ে নাম মানে লোক দেখানো কিছু সংস্কার করা হয়, সেক্ষেত্রে আসলে ওই যে পরিবেশ কিংবা এই ডাকসু দিয়ে কি হবে, সেক্ষেত্রে আসলে একটা সন্দেহের জায়গা থেকেই যায়। আর দিন শেষে কিন্তু সেটা নিয়ে আপনারা কি কোনো প্রতিবাদ বা কোনো কিছু করার কি পরিকল্পনা করছেন, যে এই তফসিলটা নিয়ে আপনাদের যে সংশয়ের জায়গা বা এখন যে দুটি উদাহরণ দিলেন, এগুলো নিয়ে আসলে এখন আপনারা কথা বলার বা প্রতিবাদের কোনো চিন্তা করছেন কিনা? আমরা আপনাকে রেকর্ড বললে আমরা এইসব বিষয়ে স্পেসিফিক এইসব বিষয়ে কিন্তু আমরা উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছি এবং একবার না বারংবার দিয়েছি এবং সামনেও আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে এই তফসিলের বিষয়ে এবং এই যে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানানোর কিছু পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা দেখতে পাবো। এবং একই সাথে আমি কিছু জিনিস অ্যাড করতে চাই এখানে। ডেমোক্রেটিক যে স্পেসের কথা আমার সহবক্তা বললেন এই জায়গায়, যে ডেমোক্রেটিক স্পেস, আপনি আরেকটা ইনফরমেশন যদি আমি দিই, যে আগস্টের পরে যাদেরকে শিক্ষার্থী প্রতিনিধি নাম করে কিছু মানুষকে এই যে প্রাধ্যক্ষরা, এইরকম কিছু প্রাধ্যক্ষরা তারা যে নিযুক্ত করেছিলেন, তাদের কিন্তু কমিটি বাতিল করা হয়নি এবং তারা হলের বিভিন্ন যে শিক্ষার্থী কেন্দ্রিক যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, তারা কিন্তু সেসবে সরাসরি হস্তক্ষেপ করেন। তো সেই রকম মানুষেরা এখনো দায়িত্বশীল থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে আসলে কতটুকু নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে, সেটা একটা সন্দেহের জায়গা। এবং একই সাথে এই যে পরিবেশ কেন্দ্রিক যে এই যে নিরাপত্তার বিষয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্বেগ কিন্তু আমরা জানিয়ে আসছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ ক্যাম্পাসে আমরা দেখতে পাই না। নিরাপত্তা বলতে আপনারা কি ধরনের নিরাপত্তার সংকটে ভুগছেন বা কি ধরনের নিরাপত্তাটা আসলে প্রত্যাশা করছেন, সেটা যদি একটু স্পষ্ট করে জানি। আমরা কি ধরনের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তাদেরকে চাচ্ছেন, তাদের ইয়েটা বেশি থাকবে নির্বাচনের আগের মুহূর্তেতে, তাদের অবস্থানটা বেশি স্পষ্ট আপনারা দেখতে চান, কি ধরনের নিরাপত্তাটা আপনারা চান, হলের ভিতরে কি ধরনের নিরাপত্তা চাচ্ছেন? বা তো নিরাপত্তার বিষয়টা কিন্তু একই সাথে প্রশাসনিক এবং রাজনৈতিক দুইটাই। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সদিচ্ছা কিন্তু সম্পূর্ণভাবে বিদ্যমান, কিন্তু আমরা প্রশাসনিক যেসব পদক্ষেপ নিলে নিরাপত্তা দেখা যেত যে এমনিতেই এনশিওর হতো, সেগুলো কিন্তু সেই রকম কোনো প্রসেস কিন্তু আমরা দেখতে পাইনি। বরং বিভিন্ন ইনসিডেন্ট ওয়াইজ, কেস বাই কেস তারা বিভিন্ন ধরনের রিয়াকশনারি কাজ করে গেছেন। তো সেই রকমের অ্যাকশন কিন্তু আমরা চাই না। আমরা চাই একটা সার্বিক নিরাপদ একটা অবস্থা, যে এইরকম আমাদের ভাই SM শাহরিয়ার আলম সাম্য যেভাবে হত্যা হলো, এই একদম ইউনিভার্সিটি গেটের সামনে, তো এইরকম কোনো ইনসিডেন্ট আমরা দেখতে চাই না। এবং একই সাথে তোফাজ্জল মার্ডারের মতো ঘটনা, যে শিক্ষার্থীদের হাতে এইরকম একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ হত্যা হয়েছেন, সেরকম কোনো ইনসিডেন্ট আমরা আসলে দেখতে চাই না। এবং এরকম ইনসিডেন্টের পরেও যদি বিচার প্রক্রিয়া খুব একটা স্পষ্ট করে সামনে আনা না হয়, তাহলে আসলে সামনের দিনে এই যে নির্বাচন কেন্দ্রিকও সহিংসতা যদি হয়, তাহলে এই প্রশাসন ইতিবাচক কি ব্যবস্থা নেবেন সে বিষয়ে আমরা খুব একটা কনফিডেন্ট না। আপনারা সন্দিহান। অর্নি আঞ্জুম, আপনি আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো দেখছেন? একটা সুষ্ঠু নির্বাচন, সেপ্টেম্বর 9 তারিখে যদি নির্বাচন হয়, খুব বেশি সময় নেই, সুষ্ঠু নির্বাচন আসলে হওয়ার জন্য কি ধরনের চ্যালেঞ্জ এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন? দেখেন, প্রথমত আমাদের এই ডাকসুতে আসলে নির্বাচন প্রক্রিয়ায় কারা আসলে ভোটার হচ্ছে, কারা অংশগ্রহণ করছে, সেই বিষয়টিতে আসলে দৃষ্টি দেওয়ার দাবি রাখে। আপনার সদ্য 2024-এ জুলাইয়ে যখন আমাদের উপরে, আমাদের আন্দোলনকারীদের উপরে যখন ছাত্রলীগ নির্মমভাবে হামলা চালায়, বা যে গণহত্যাটি হয়েছে বা যে হত্যার কাণ্ডের সাথে সরাসরি যুক্ত
বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, তার নেতাকর্মীরা এখনো হচ্ছে ভোটার লিস্টে আসছে, তার নেতাকর্মীরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। বা দেখা যাবে যে আসলে মানে ডাকসুর আপনি তফসিলে যদি লক্ষ্য করেন, সেখানে হচ্ছে বিভিন্ন ডেটগুলো ব্রেকডাউন করে দেওয়া আছে যে আপনার মনোনয়ন জমা দেওয়ার তারিখ কবে, মনোনয়ন যাচাই বাছাইয়ের জন্য হচ্ছে যে 2 দিন খুব সম্ভবত 2-3 দিন খুব সম্ভবত সময় আছে, তো তারপরে আবার মানে মূল লিস্ট সেটা প্রকাশ করবেন। তো এই যে যাচাই বাছাই, আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি যাচাই বাছাই করবে, মানে সেই বিষয়টি খোলাসার দাবি রাখে। আপনার যে সংগঠনের নামে হচ্ছে আপনার মানে হত্যার অভিযোগ আছে, যে সংগঠনের নামে গণহত্যার অভিযোগ আছে, নিপীড়নের অভিযোগ আছে, এটি শুধু বাংলাদেশ ছাত্রলীগ না, আমি যদি বলি যে ইসলামী ছাত্র শিবিরের নামেও তো এই অভিযোগ আছে। তারা সেই অভিযোগগুলো খোলাসা না করে যখন তারা প্যানেল দিতে চাচ্ছেন বা হচ্ছে আপনার যখন হচ্ছে ডাকসু নির্বাচন একটা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া অংশগ্রহণ করতে চাচ্ছেন, তার আগে তো এই বিষয়গুলো খোলাসা করার দাবি রাখে। এবং সেই সাথে এটি একটি চ্যালেঞ্জ যে কারা আসলে ভোটার হচ্ছে, কারা আসলে প্রার্থী হতে পারছে। আমি একটু ছাত্র শিবিরের উপর গণহত্যা বা হত্যার অভিযোগ আছে, এটা যদি আপনি একটু খোলাসা করতেন। যে আপনারা হচ্ছে করতে পারেন যে এটা বলতে পারেন যে হ্যাঁ ওই সময় হচ্ছে সংগঠনের নাম ভিন্ন ছিল, সংগঠনের নাম ভিন্ন ছিল, বা হচ্ছে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে প্রথম ছাত্র খুন হয়েছে শহীদ আব্দুল মালেক, তাকে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন। তো তাদেরও অনেক দায় আছে, তো সেটা কিন্তু দায়ের জায়গা বলতে গেলে সবাইকে খোলাসা করতে পারবে, সেটা বলতে চাচ্ছেন। আপনি দায় দিতে চান, আপনি দায় দিবেন, আপনি হচ্ছে ওই জিনিস আমরা খোলাসা করে, দরকার হলে খোলাসা করে আমরা ইলেকশনে যাব। সেই পদ্ধতিতে থাকা দরকার ছিল বলে অনিমনে প্রশ্ন 71 নিয়ে আপনার প্রশ্নে আপনি শিবিরকে কোনো ডিল করতে হবে না, কারণ ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছে 1977 সালে। আমি এটা আমি কোন ইস্যু আপনার কাছে আসবে, একটু অনির কথাটা শুনে আমি অনি বলবেন। জি, আপনাদের হচ্ছে সংগঠনের মানে নাম হচ্ছে আপনার ইসলামী ছাত্র শিবির যে পরবর্তীতে আত্মপ্রকাশ করেছে, এটা আসলে আমি ইতিহাস জানি বলে আমি জানি। আপনাদের হচ্ছে এই ধরনের বিষয়গুলো, মানে আমি এটা সংকটের জায়গাগুলো বলছি। আপনার হচ্ছে ছাত্র সমাজের নামেও হচ্ছে গণহত্যার দায় আছে, আপনার ছাত্র সমাজ একটি নিষিদ্ধ সংগঠন। আপনার ইসলামী ছাত্র শিবিরের নামে আপনার যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে আপনারা ডিল না করে, আমার কথাটা একটু শেষ করে দেন, অভিযোগগুলো ডিল না করে দিবেন, ডিল না করে আপনাদের নারী প্রশ্নে আপনাদের আসলে যে মানে আপনাদের নারী প্রশ্নে প্রশ্নগুলো নিয়ে আমি মাজহারুলের কাছে যাব। আপনাদের সংগঠনে আসলে নারীদের প্রতিনিধিত্ব নেই। আপনারা যখন প্যানেল দিবেন, মানে আমরা তো জুলাইয়ের নারীদের এখন খুঁজি যে আসলে জুলাইয়ে যে এত নারীরা হচ্ছে যে মানে সামনে ছিল, যে সবকিছু ভেঙে যে তারা বের হয়ে এসেছে, তারা এখন কোথায়? সেটা অন্যরকম একটা স্পিরিট ছিল। এবং নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কিন্তু আন্দোলন অনেক বেগবান হয়েছে। আন্দোলনের হিস্সা নারীদের এখানে, আপনার যদি মানে পুরুষ সদস্যদের যদি 50 হয়, নারীদের 50 নিঃসন্দেহে। সেখানে আমরা পরবর্তীতে যখন দেখলাম যে সংগঠনগুলো তৈরি হলো, রাজনৈতিক পার্টি তৈরি হলো, মানে বিভিন্ন জায়গায় নারীরা আসলে কোথায়? নারীরা নেই, কারণ নারীদের সেই যে এই যে ব্যাটাগিরির যে সংস্কৃতি, যে হচ্ছে যে মানে একজনকে এই যে ক্ষমতার যে সংস্কৃতি, এগুলোর ভেতর দিয়ে আসলে আপনি কি কোনো কারণে মনে করছেন যে নারীদের কম অংশগ্রহণ থাকার বা নারীদের পেছনে সরে যাবার কোনো কারণে, মানে কোনো কিছুর জন্য দায়ী কি ছাত্র শিবির? আপনি কি কোনো কারণে মনে করছেন? এখন দেখেন, আমি এখানে আসতেছি, ধরেন আপনার সংগঠনগুলো, রাজনৈতিক যে সংগঠন এক্সিস্টিং আছে, এর মধ্যে যে আসলে নারীদের প্রতিনিধিত্ব থাকবে, সেই জন্য আপনার সংগঠনের ভিতরে, পার্টির ভিতরে সেই চর্চাটা থাকতে হবে, সেই স্পেসটা থাকতে হবে। সেই স্পেসটা কি ইসলামী ছাত্র শিবির দিচ্ছে কিনা? সেই স্পেসটা আমি জামি ভাইকে জিজ্ঞেস করতে পারি যে ছাত্রদল দিচ্ছে কিনা? সেই স্পেসটা আমাকে ওকে জিজ্ঞেস করতে পারি, সংগঠনগুলো নারীদেরকে বা আদিবাসীদেরকে বা সংখ্যালঘুদেরকে, যারা আসলে নিপীড়িত জনগণ, তাদের আসলে সেখানে অ্যাকোমোডেট করতে পারছে কিনা, সেটা প্রত্যেকটা সংগঠনে আসলে সেই প্রশ্নটা করার দাবি রাখে। এখন যেহেতু আমাদের হচ্ছে যে আমরা বলছি যে আমাদের হচ্ছে যে মানে অনাবাসী শিক্ষার্থীদের প্রতিনিধি যাচ্ছে না, আমাদের ফ্যাকাল্টিগুলোর প্রতিনিধি যাচ্ছে না ডাকসুতে, আমরা কিভাবে নিশ্চিত যে ডাকসুতে ওই সংখ্যক নারী প্রতিনিধি যাবে? মেয়েদের 5টা হল আর ছেলেদের খুব সম্ভবত 16টা হল, 15টা বা 16টা হল, 13টা হল। তো আপনি এখানে দেখতে পাবেন যে মানে নারীরা কত পার্সেন্টেজে নির্বাচিত হবে বা ছেলেরা কত পার্সেন্টেজে নির্বাচিত হবে। আমি সেন্ট্রালের কথা যদি বলি, আমার ইসলামী ছাত্র শিবিরের বন্ধুর প্যানেলে যদি একজনও নারী না থাকে, তাহলে আমার সেই প্যানেল থেকে আসলে মানে সেই প্যানেল কিভাবে ইনক্লুসিভিটির কথা বলবো? আমি একটু ছোট করে মাজহারুল, আমার যদিও বিরতির সময় হয়ে গেছে, তারপর ছোট করে একটু এটাই জানতে চাইবো যে নারীদের স্পেস কতটুকু আপনারা দিচ্ছেন? জি, আমি বলছি তার আগে যে অভিযোগটি আনা হয়েছে, বলবেন যে আমরা যদি ছাত্র শিবির এই যে 19 সালে যে ডাকসু নির্বাচন হয়েছে ফেসিবাদের আমলে, এটাকে যদি বাদ দিয়ে পূর্বের ডাকসু নির্বাচন, সর্বশেষ নির্বাচনগুলোকে দেখি, 90-এর দশকের যে ডাকসু নির্বাচন হয়েছে, সেখানে ছাত্র শিবিরের যে প্যানেল ছিল, সেই যে একদম ডাকসু নির্বাচনের সামনে পূর্ব মুহূর্তে মিছিলে বাম সংগঠনরা বোমা হামলা করে একজনের পা উড়াই দিছে এবং অনেকে হতাহত হয়েছে।
এই কলঙ্ক কিন্তু বাম সংগঠনগুলোর উপর এখনো পর্যন্ত আছে। দ্বিতীয়ত হচ্ছে নারীদের যে প্রতিনিধিত্বের ব্যাপার, সেটা আপনারা কতটুকু স্পেস দিচ্ছেন? সংগঠনের ভিতরে স্ট্রাকচারাল জায়গায় যেহেতু আমরা ছাত্র সংগঠন শুধু ছাত্রদের নিয়েই তৈরি, সেইখানে আমাদের স্ট্রাকচারাল জায়গায় নারীদের সুযোগ নেই। বাট শিক্ষার্থীদের যে অধিকার, ছাত্র কি শুধু ছেলেরা, মানে ছাত্র বলতে কি শুধু ছেলেরা না, এখানে এটা ছাত্র সংগঠন, শুধু ছাত্র, স্পেশালি ছাত্রদেরকে নিয়ে। কিন্তু শিক্ষার্থীদের যে অধিকার কোশ্চেন, সেখানে অধিকারের প্রশ্নে আমরা কে ছাত্র, কে ছাত্রী, কে মুসলিম, কে অমুসলিম, কে মতাদর্শের, আপনারা যদি সংগঠনে জায়গা না দেন তাহলে সেটা কিভাবে নিশ্চিত করবেন? আপনি নারীদের সমান অধিকার কিভাবে নিশ্চিত করবেন? অধিকার প্রশ্নে কিভাবে সমান? আমরা এই জায়গায় বিশ্বাস করি যে সমস্ত ছাত্র সংগঠনে নারীদের প্রতিনিধিত্ব আছে। আপনি দেখেন যে ডাকসুর যে ভোটার তালিকা প্রকাশ করা হলো, সেখানে প্রায় 47% শিক্ষার্থী হচ্ছে নারী। কোন ছাত্র সংগঠনে এই পরিমাণ আছে? 5%, 6% সর্বোচ্চ। এবং তারা এটাকে অনেকটা শো করছে যে আমরা নারীদেরকে অ্যাকোমোডেট করতেছি। কিন্তু 200-250 জনের কমিটির ভিতরে দেখা যায় যে নারীর সংখ্যা মাত্র 10-12 জন। তা আসলে কোনো সংগঠনেই নারীদেরকে প্রতিনিধিত্বের সুযোগ দিচ্ছে না। সেজন্য আপনারা একেবারে বাদই দিয়ে দিয়েছেন। না, আমরা তো শুরু থেকে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারই এরকম। তবে আমরা যে ডাকসু প্যানেল করব বা আমরা যে ডাকসু যে সেখানে আমরা নারী প্রতিনিধিত্ব রাখবো না, এটা আমরা বলিনি। আচ্ছা, মানে এই পরিকল্পনা থাকতে পারে।